ওয়েলকাম স্টুডেন্ট, লেসন প্ল্যানার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমি আবার ভৌত বিজ্ঞানের একটি অধ্যায় নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা শিখব হচ্ছে রাসায়নিক সরি পর্যায় সারণী। ঠিক আছে, এই পর্যায় সারণীটা হচ্ছে আমাদের কেমিস্ট্রির অংশ। আমরা এর আগে তোমাদের পড়িয়েছি তেজস্ক্রিয়তা, পরমাণুর নিউক্লিয়াস, আমরা এই জিনিসগুলো পড়িয়েছি, এটাও আমাদের কেমিস্ট্রির অংশ। ঠিক তেমনই আজ থেকে আমরা শুরু করব কেমিস্ট্রির বৃহত্তর অংশ। ঠিক আছে, এর আগে আমরা যাই পড়েছি না কেন, তড়িৎ, আলো, এগুলো ম্যাক্সিমামটাই তোমাদের ফিজিক্সের জিনিস, এটা 11-12 ভাগ হয়ে যাবে, সেটা তোমরা বুঝতে পারবে। তো আজ আমরা পড়বো পর্যায় সারণী। এই পর্যায় সারণীটা জুড়েই কেমিস্ট্রিটা লুকিয়ে আছে। এই পর্যায় সারণী হচ্ছে কেমিস্ট্রির মূল অংশ, সেটা আমাদেরকে ভালো করে শিখতে হবে, জানতে হবে, এবং এর থেকেও ডিটেলস আমরা পরবর্তী ক্লাসে 11-12 উঠে শিখব। তো প্রথমেই আমি তোমাদের বলেছি যে পরীক্ষায় ভালো ফলাফলের জন্য কোনখান থেকে কতটা নাম্বার আসবে সেটা জেনে নেওয়াটা খুবই দরকার। তো আমরা চলো দেখে নিই যে পর্যায় সারণী থেকে কতগুলো প্রশ্ন আসবে বা কত নাম্বারের প্রশ্ন আসবে। তো প্রথমেই দেখো এখানে এমসিকিউ আসবে 1 × 1, ভিএসকিউ মানে 1 নাম্বারের প্রশ্ন আসবে দুটো, 2 নাম্বার, আর 3 নাম্বারের একটা বড় প্রশ্ন আসবে। এখানে টোটাল নাম্বার 6, প্রশ্ন আমাদের 4টে আসবে। তাহলে একটা এমসিকিউ আসবে, দুটো 1 নাম্বারের প্রশ্ন আসবে, আর একটা 3 নাম্বারের প্রশ্ন আসবে। ঠিক আছে, তো প্রথমেই আমরা তাহলে শুরু করে দিই, চলো পর্যায় সারণী। তাহলে পর্যায় সারণী কেন, এই পর্যায় সারণী বিষয়টা এলো? আমাদের পৃথিবীতে এখনো 118টা মৌল আমরা সন্ধান পেয়েছি। ঠিক আছে, কিন্তু প্রথমে এতগুলো মৌল ছিল না। এইবার বিজ্ঞানীরা কি করলেন, এই মৌলগুলোকে একটা ক্রমান্বয়ে সাজানোর চেষ্টা করলেন, কিন্তু সাজাতে গিয়ে তাদের অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হলো। ঠিক আছে, বিভিন্ন বিজ্ঞানী, যেমন তোমার ডোবেরাইনার, তারপরে মোজলে, তারপরে তোমার মেন্ডেলিস বা মেয়ার, এরা নানা রকম ভাবে চেষ্টা করেছেন যে কোন মৌলগুলোকে যদি একটা ছকে বেঁধে ফেলা যায়, যাতে আমরা খুব সহজেই এই মৌলগুলির সবকিছু চোখ বন্ধ করে মনে রাখতে পারি। এই কাজটার জন্যই শুরু হয় পর্যায় সারণী আবিষ্কারের কাজ। তো এই 118টা মৌলকে বিভিন্ন ধর্মের ভিত্তিতে সাজানো খুব কঠিন হয়ে পড়ছিল। সেই জন্য এই কাজটা যতটা দেখে আমাদের কাছে মনে হচ্ছে, এখন আমাদের নতুন পর্যায় সারণী দেখে যেটা মনে হচ্ছে, সেটা কিন্তু খুব সহজে হয়ে ওঠেনি। প্রথমে 1817 সালে বিজ্ঞানী জার্মান বিজ্ঞানী ডোবেরিয়ান প্রথম ত্রয়ী সূত্রের আমাদের ব্যাখ্যা দিয়েছিলেন। ত্রয়ী সূত্রের ব্যাখ্যায় তিনি কি বলেছিলেন, যে রাসায়নিক ধর্মের সাদৃশ্য রয়েছে এরকম 3টি মৌলের মাঝের পারমাণবিক মৌলটির ওজন অন্য দুটির ওজনের গড়। তাহলে যদি আমরা এখন নতুন বা আধুনিক পর্যায় সারণীর দিকে তাকাই, তাহলে আমরা দেখব একটা শ্রেণী বরাবর রয়েছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। ঠিক তখন তিনি এইটা বলেছিলেন যে যদি কোনো মৌলগুলির মধ্যে রাসায়নিক সাদৃশ্য লক্ষ্য করা যায়, তাহলে তাদের ওই তিনটির মাঝেরটির পারমাণবিক ওজন অন্য দুটির গড় ওজনের সমান হবে। তা প্রথমেই আমরা জেনে নিই লিথিয়ামের পারমাণবিক ওজন 7 আর পটাশিয়ামের 39। তাহলে সোডিয়াম যেহেতু মাঝখানে আছে, তাই সোডিয়ামের ওজন হচ্ছে 7+39/2 23। দেখো এটা যোগ করে 46 হচ্ছে, 2 দিয়ে ভাগ করলে 23। আর সত্যি কিন্তু সোডিয়ামের পারমাণবিক ওজনটা 23, পটাশিয়ামের পারমাণবিক ওজনটা 39, আর লিথিয়ামের পারমাণবিক ওজনটা 7। কিন্তু এই ব্যাখ্যাটা দেওয়ার পরে উনি দেখলেন এটা সব মৌলের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। কিছু কিছু মৌলের ক্ষেত্রে এটা প্রযোজ্য হলেও সব মৌলের ক্ষেত্রে এটি প্রযোজ্য হচ্ছে না। ফলে এই সূত্রটা আমাদের
একটা স্থান নিতে পারলো না পর্যায় সারণী গঠন। তো এটা অটোমেটিক্যালি বাদ চলে গেল। এরপরে 1869 সালে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ এবং জার্মান বিজ্ঞানী লেথার মেয়ার এরা দুজনেই একই সঙ্গে এই পর্যায় সারণী তৈরির চেষ্টা করতে 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 এই পর্যায় সূত্র প্রকাশ করলেন। এই পর্যায় সূত্রটা কি সেটা আমি তোমাদের পরে বোঝাচ্ছি। এটা একটা গল্প আকারে তোমাদের জাস্ট লিখে দেয়া, মেন জিনিসটা এর পরের শীটে আমি তোমাদের দেখিয়ে দেব। তো এই পর্যায় সূত্র প্রকাশ করেন। এই পর্যায় সূত্র প্রকাশ থেকেই মানে এই পর্যায় সূত্র থেকেই পরবর্তীতে আমাদের পর্যায় সারণী তৈরি হয়েছে। আমাদের যে মানে আধুনিক পর্যায় সারণী আছে সেটা সম্পর্কেও আমরা জানবো, কিন্তু তার আগে যে পর্যায় সারণীটা তৈরি হয়েছিল সেটা মূলত মেন্ডেলিভের পর্যায় সারণী নামে পরিচিত। আর এই মেন্ডেলিভের পর্যায় সূত্র দিয়েই প্রথম পর্যায় সারণী গঠিত হয়। সেখানে তিনি কি বললেন, মেন্ডেলিভ কি করলেন, বিভিন্ন মৌল ও তাদের যৌগের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে সেই ধর্মের ভিত্তিতে পর্যায় সারণী প্রকাশ করলেন। কিরকম, কি কি ধর্ম, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঘনত্ব, রাসায়নিক বিক্রিয়া করলে কি ধরনের কি হতে পারে, এই সমস্ত ভৌত আর রাসায়নিক ধর্ম তিনি ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করলেন। করার পরে তার ভিত্তিতে তিনি পর্যায় সারণী গঠন করলেন। প্রথমে পারমাণবিক গুরুত্ব দিয়ে তিনি জিনিসটা করলেন, মানে পারমাণবিক ওজনের থেকেও তিনি এই জিনিসটাকে বেশি গুরুত্ব দিলেন, এই ভৌত রাসায়নিক ধর্মের উপরে বেশি গুরুত্ব দিলেন। সেই জন্য দেখো পটাশিয়ামের কিন্তু পারমাণবিক ওজন 39.10 এবং আর্গনের কিন্তু 39.95। এটা হওয়া সত্ত্বেও আর্গনকে পটাশিয়ামের আগে রাখলেন। ঠিক আছে, ত্রয়ীর সূত্র অনুযায়ী কিন্তু হিসাব মতো আর্গন আগে থাকার কথা ছিল আর পটাশিয়াম পরে, কিন্তু তিনি এই পারমাণবিক ওজনেরটাকে বেশি গুরুত্ব না দিয়ে এই ভৌত ধর্ম রাসায়নিক ধর্মের ভিত্তিতে পর্যায় সারণীটা গঠন করেছিলেন, তার এই একটা প্রমাণ। ঠিক তেমনি নিকেল আর কোবাল্টের সঙ্গে এই জিনিসটা হয়েছিল। এরকম আরো অন্যান্য মৌলও তোমরা দেখতে পারো যখন আমরা পর্যায় সারণী করবো, যে পারমাণবিক ওজন বেশি কিন্তু সে আগে আছে। তো এই হচ্ছে মেন গল্প। আর একটা জিনিস যে আমাদের এই পর্যায় সূত্র থেকেই আমাদের লাগবে, পর্যায় সূত্রটা আমি পরে বলছি। তার থেকে চলে আসছে বৃত্ততা। এই যে পর্যায় বৃত্ততা, এটা হচ্ছে প্রথমে সাজাতে গিয়ে তারা দেখলেন যে কি হচ্ছে আমাদের পর্যায়বৃত্ততায় কি হচ্ছে, যে মৌলগুলো যখন পরপর 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 সাজালো তখন দেখা যাচ্ছে প্রতিটি মৌলের পরবর্তী মৌলের সঙ্গে তাদের রাসায়নিক ধর্মগুলোর খুব নিয়মিত, এবং একটা সময় পরে যখন আবার যে মৌলটি আসছে সেই শ্রেণী বরাবর সেই মৌলগুলোর রাসায়নিক ধর্ম সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ যদি পর্যায় সারণী দিয়ে আমি বোঝাই তাহলে হাইড্রোজেন হিলিয়াম হওয়ার পরে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, এর পরে আসছে নিয়ন। ঠিক তারপরে আবার চলে আসছে পটাশিয়াম, না সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, এইভাবে চলছে। তো এই লিথিয়ামের সাথে এই পটাশিয়ামের একটা রাসায়নিক ও ভৌত ধর্মের মিল আছে। অর্থাৎ একটা করে পর্যায় ঘুরে গেলে সেই ভৌত ধর্মটা আবার মিলে যাচ্ছে। ঠিক পর্যায় সূত্রটাও সেরকম। এবার আমরা পর্যায় সূত্রটা দেখে নেব। এখানে একটা গল্প আকারে তোমাদের লিখে দেওয়া রয়েছে, এটা জাস্ট একবার তোমরা স্ক্রিনশট মেরে একবার করে নিতে পারো, এখান থেকে কোনো প্রশ্ন আসবে না, এটা তোমরা ধরে নাও। কিন্তু এটা তোমরা একবার দেখে নিতে পারো প্রশ্ন কোথা থেকে আসবে। এইবার আমরা সেই জায়গাটা শুরু করব। একটা জিনিস, এটা এত বড় জিনিস যেটা তৈরি করতে বিভিন্ন বিজ্ঞানীরা
দীর্ঘদিন সময় লাগিয়েছেন, তারই একটা গল্প তোমাদের সামনে তুলে ধরলাম এই পর্যায় সারণী। এবার আমরা মেন পরীক্ষার জন্য যেটুকু জানা দরকার সেটা জেনে নেব। তো এটা স্ক্রিনশট মারলে মেরে নাও, এরপরে বোর্ডটাই মুছে দাও। তো আজকে আমরা দেখে নিই বাকি অংশটুকু বা শেষ অংশ। ঠিক আছে, আমরা আজকে শুধু এইটুকুই পড়বো। এরপরে আমাদের পরের দিন শুরু হবে আধুনিক পর্যায় সারণী, যেখান থেকেই আমাদের মেন জিনিসটা শুরু হবে বা আমাদেরকে শিখতে হবে, সমস্ত কিছু শিখতে হবে। ঠিক আছে, তো চলো তাহলে পর্যায় সূত্রটাতে কি বললো মেন্ডেলিভ। মেন্ডেলিভের পর্যায় সূত্রতে বললো যে বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি ওদের পারমাণবিক ওজন বৃদ্ধির সঙ্গে পুনরাবৃত্ত হয়। তাহলে পারমাণবিক ওজন বৃদ্ধি যখন হচ্ছে, এর সাথে সাথে ওই ধর্মগুলি পুনরাবৃত্ত হতে থাকছে। ঠিক আছে, আর এই মেন্ডেলিভের যে পর্যায় সারণী তৈরি করেছিল তাতে ছিল, সেটা দেখতে ছিল ঠিক এরকম। আমি এখানে কোনো মৌল তোমাদের লিখিনি, কারণ লিখলে ফালতু কনফিউশন বাড়বে, আমরা একেবারে আধুনিক পর্যায় শ্রেণীটাই মুখস্থ করব। ঠিক আছে, তো এখানে যাতে কোনো না আসে, আমাদের প্রথমে দেখো এখানে এই এইভাবে যেটা রয়েছে সেটাকে আমরা বলছি অনুভূমিক ক্ষোভ বা পংক্তি বলি। আর এইভাবে যেটা রয়েছে সেটা হচ্ছে উলম্ব ক্ষোভ বা ঘর বা পংক্তি। তাই অনুভূমিকটাকে আমরা বলি পর্যায়, আর এই উলম্বটাকে আমরা বলি শ্রেণী। তাহলে এই মেন্ডেলিফের এতে এই পর্যায় ছিল হচ্ছে তোমাদের সাতটি, দেখো 1 2 3 4 5 6 7, আর শ্রেণী ছিল হচ্ছে আটটা। আর নবম শ্রেণী বলে একটা শ্রেণী আছে বলে আমরা ধরে নিতাম, কিন্তু সেইখানে আছে শুধু আমাদের নিষ্ক্রিয় মৌলগুলো, যেটা মেন্ডেলিভের সময় আবিষ্কার হয়ে ওঠেনি। সেই জন্য মেন্ডেলিভ আর তোমার বলেছিল, মেয়র বলেছিল যে কিছু জিনিস আছে যেটা আমরা এখনো আবিষ্কার করতে পারিনি, কিন্তু তার জন্য একটা ফাঁকা ঘর আমরা রেখে দিচ্ছি, সেটাই নবম শ্রেণী বা শূন্য শ্রেণী নামে পরিচিত। ধরে নেওয়া হয় যে এখানেই মানে নিষ্ক্রিয় মৌলগুলির অবস্থান। আর এই 1 থেকে 7 এই পর্যন্ত এই শ্রেণীগুলো হচ্ছে স্বাভাবিক মৌলের শ্রেণী। আর এই 8 নম্বর শ্রেণীটাকে আমরা বলতাম সন্ধিগত মৌলের শ্রেণী। তাহলে এখানে দেখো তাই লিখেছি, ক্রমবর্ধমান পারমাণবিক ওজন অনুসারে মৌলগুলোকে সাজিয়ে পরপর কতগুলি অনুভূমিক পংক্তিতে রাখেন। এর ফলে একই ধর্মের মৌলগুলি এক একটি উলম্ব পংক্তির মধ্যে পড়ে যায়। এই অনুভূমিক পংক্তিকে বলা হয় পর্যায়, আর উলম্ব পংক্তিকে বলা হয় শ্রেণী। তার মানে যে মৌলগুলো একই পর্যায়ে থাকবে তাদের কিন্তু কখনো রাসায়নিক ধর্ম বা ভৌত রাসায়নিক যে ধর্মগুলো কখনো এক হবে না। এক হবে কাদের, যারা এই একই শ্রেণীতে পড়বে তাদের ধর্মগুলো সবসময় এক হবে। এর থেকে এখানে যাবে নিয়মিত পরিবর্তন, যেটা আগেই তোমাদের বললাম যে এটার থেকে এটাই যাবে নিয়মিত পরিবর্তন হতে হতে যাবে এই পর্যন্ত। আবার এইখানে যখন চলে আসবে এর থেকে এর নিয়মিত পরিবর্তন হচ্ছে, আবার এখান থেকে নিয়মিত পরিবর্তন হতে হতে আবার এখানে আসবে, কিন্তু এইগুলো কিন্তু সব একই ধর্মের মৌল। এইগুলো সব একই ধর্মের মৌল, 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 এইগুলোও সব একই ধর্মের মৌল। এইভাবে শ্রেণী বরাবর ধর্ম সেম হবে, কিন্তু পর্যায় বরাবর ধর্মের পরিবর্তন হতে থাকবে। ঠিক দেখো, 7টি পর্যায় ছিল, আগেই বলেছি তোমাদের 7টি পর্যায় ছিল। 1 থেকে 8 পর্যন্ত শ্রেণী ছিল, 1 থেকে 8 পর্যন্ত শ্রেণী ছিল। নবম শ্রেণীকে শূন্য দিয়ে লেখা হতো, এই নবম শ্রেণীতে নিষ্ক্রিয় গ্যাসের শ্রেণী বলে, এটার মধ্যে নিষ্ক্রিয় গ্যাস ছিল তাই। আর অষ্টম শ্রেণীকে সন্ধিগত মৌলের শ্রেণী বলা হয়, আর বাকি 1 থেকে 7কে আমরা স্বাভাবিক বা মানে স্বাভাবিক মৌলের শ্রেণী বলে থাকি। তো বিজ্ঞানী মেন্ডেলিভ আর মেয়র এত খাটাখাটির পরেও গিয়ে শেষমেশ দেখলেন তাদের এই পর্যায় সারণীতেও কিছু ত্রুটি রয়ে গেছে। যখন আইসোটোপ আবিষ্কার করা হলো তখন আইসোটোপ গুলোকে রাখার কোনো জায়গা পাওয়া গেল না।
যখন অন্যান্য মৌলগুলো তৈরি হলো, নিষ্ক্রিয় মৌল হলো, তখন এইখানে রাখা গেলেও তাদের সাথে ম্যাচ হচ্ছিল না ঠিক। ঠিক আছে, এই সব কারণে এই সবকিছু ভেস্তে যায়। ভেস্তে যাওয়ার পরে একদম এখনো পর্যন্ত সেই জিনিসটা চলছে, যেটাকে আমরা বলে থাকি আধুনিক পর্যায় সারণী, যেটা বিজ্ঞানী মোজলে আমাদের জন্য তৈরি করে গেছেন। এই এত খাটাখাটনির পরে গিয়ে তিনি পেরেছিলেন সব মৌলগুলোকে একই ছকে বেঁধে আমাদের সামনে উপস্থাপন করতে। ঠিক আছে, আর সেটাই আমরা পরের দিন দেখে নিব। তো এই বিজ্ঞানী মোজলের আবিষ্কৃত পর্যায় সারণী আমাদের কাছে আধুনিক পর্যায় সারণী নামে পরিচিত। যে পর্যায় সারণীতে 7টি পর্যায় থাকলেও শ্রেণী আছে 18টি। এই 18টি শ্রেণী 18টি নামে পরিচিত। এখানে আলাদা আলাদা মৌলরা আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি যে কোন মৌল কিসে আছে। তোমরা 11-12 এ উঠলে এখানে দেখতে পারবে এস ব্লক আছে, পি ব্লক আছে, ডি ব্লক আছে, এফ ব্লক আছে। এগুলো কি জানার দরকার নেই, টার্ম গুলো শুনে নাও। যারা পরবর্তীতে সায়েন্স নিয়ে এগোবে তারা এই জিনিসগুলো জানতে পারবে, আর যারা আর্টস নিয়ে পড়াশোনা করবে তাদের এই বিষয়ে অতটা মাথা ঘামানোর দরকার নেই। ঠিক আছে, আমি তোমাদের যখন ইলেকট্রন বিন্যাস শেখাবো তখন কিছুটা হলেও বুঝিয়ে দেবো যে কেন এই জিনিসগুলো আসছে। ঠিক আছে, ঠিক এইভাবেই এই পর্যায় সারণী এখানেই শেষ হয়ে যায়। শুরু হয় একটা নতুন পর্যায় সারণী, যেটা মোজলের আধুনিক পর্যায় সারণী নামে পরিচিত। সেইটা সম্পর্কে আমরা পরের দিন আলোচনা করব। তোমরা এইটুকু বিষয় একটু রিডিং পড়ে রেখো। কখনো কখনো মেন্ডেলিফের পর্যায় সারণীর সাথে মোজলের পর্যায় সারণীর পার্থক্য বা তুলনা করো, এরকম প্রশ্ন আসতেই পারে। কখনো আসেনি, এখনো আসেনি, কিন্তু আসতে পারে। সেটা ধরে আমাদেরকে পড়তে হবে সবই, যাতে প্রশ্ন কঠিন বা আনকমন এলে আমরা উত্তর সবই দিতে পারি। কিন্তু স্কোর করব কোথায়, ভালো করে করব কোথায়, সেটা আমি তোমাদের বলে দেবো, আর সেখান থেকেই প্রশ্ন আসবে। কিন্তু বাই চান্স যদি যে প্রশ্নকর্তা সে যদি ভাবে যে তোমাদেরকে বোকা বানাবে, তাহলে সে তার অনেক জায়গা আছে। ঠিক আছে, আউট অফ সিলেবাস কোশ্চেন না করেও বইয়ের মধ্যে থেকেই এমন প্রশ্ন করা যায় যাতে অনেকেই তার উত্তর দিতে নাই পারতে পারো। সেই জন্য প্রশ্ন কঠিন হবে ভেবে আমাদেরকে সবই পড়তে হবে, আর ইম্পর্টেন্স কোথায় দিতে হবে সেটার জন্য তো আমি আছি। তো আজ এই পর্যন্তই। যদি তোমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং তোমার বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো সেটার জন্য যখন ভিডিও আসবে তখনই ক্লাস করার জন্য তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখতে পারো, যাতে আমাদের ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে। তো আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের দিন আধুনিক পর্যায় সারণী নিয়ে পরের ভিডিওতে। এটা শুধু একবার রিভাইজ করে রেখো, এটাই আমার বক্তব্য। পরের দিন থেকে আসল যে 6 নম্বর পাবো আমরা কোথা থেকে, সেই 6 নম্বরটা আমরা দেখে নেব। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।